প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নেপালের সদ্য সমাপ্ত নির্বাচন, গণ অভ্যুত্থান পরবর্তী সাধারণ নির্বাচন নিয়ে বাংলাদেশের সাথে মিল এবং অমিলগুলি নিয়ে কিছু কথা বলবো। তো নেপালে যিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তার নাম বালেন্দ্র শাহ। বাল যোগ ইন্দ্র, বালেন্দ্র অর্থাৎ দেবরাজ ইন্দ্রের বাল বা কেশের সাথে ইরানি শাহ টাইটেল নিয়ে মিলিয়ে বালেন্দ্র মানে হলো ইন্দ্রকেশী শাহ। তিনি হচ্ছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী। র্যাপার বা গায়ক থেকে তিনি কাঠমান্ডুর মেয়র হয়েছিলেন, সেখান থেকে এখন প্রধানমন্ত্রী। ডিস্ক জকি বা ডিজে সুদান গুরুং এর হামি নেপাল স্পন্সর্ড অভ্যুত্থানের পরে একজন র্যাপার প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, এটাই স্বাভাবিক। তো এসব শুনে মনে হচ্ছে নেপালে যেন একটা সঙ্গীতের বিপ্লব হয়ে গেছে, কিন্তু ইউটিউবে ওদের 100 মিলিয়নের উপর ভিউ আছে এমন গানের সংখ্যা খুবই কম। নেপালের সঙ্গীত ইন্ডাস্ট্রি বলিউডের একটা সাবসেট, তেমন কোনো বৈচিত্র্য বা নতুনত্ব সেখানে নেই। তো বালেন্দ্র শাহের সাথে ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির সাথে তুলনা চলে আসে। তিনিও জনপ্রিয় কৌতুক অভিনেতা ছিলেন, সেখান থেকে পপুলার ভোটে ইউক্রেনের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তো ভলোদিমিরকেও পাশ্চাত্য পছন্দ করেছিল। বর্তমানে রাশিয়ার কাছে দেশের অর্ধেক হারিয়ে বাকি অর্ধেক নিয়ে টানা হেঁচড়া চলছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সামনের দিকে ইউক্রেনের অবস্থা আরো সঙ্গীন হবে। সেজন্য কোথাও জনপ্রিয় অভিনেতা, কমেডিয়ান, র্যাপার এরা নির্বাচিত হলে খুব বেশি আনন্দে আটখানা হবার কিছু নেই। বাংলাদেশে হাসিনা সরকারের সময় ইউএসএআইডি র্যাপারদের ফান্ডিং করেছিল বিভিন্ন ধরনের উত্তেজক গান গাওয়ার জন্য। রিপাবলিকান থিঙ্ক ট্যাঙ্ক মাইক বেঞ্চ যেটা নিয়ে টাকার কার্লসনের শোতে কথা বলেছেন, ডলারের গরমে সে সময় অনেক ভারত বিরোধী এবং দেশপ্রেমিক র‍্যাপ গান সৃষ্টি হয়েছিল, যেটা এখন অনেক ভাটা পড়েছে। And they noted, that rap music was popular, and young people were listening to rap music in Bangladesh. So what do? They turned around and they took U.S. taxpayer funds. They get 100% of their money from the State Department, and they work closely with USAID. They actually administer USAID programs all over Bangladesh and all over the world. And they funded Bangladeshi rap groups to produce songs and music videos insinuating that people should take to the streets and do street protests, and the classic peaceful protest that's has the upside of being a riot. And one of in IRI's baseline assessment submitted to the State Department, they talked about how one of the songs that they paid for was designed to sow resentment at the sitting government, and basically undermine the popularity of the government. So you have one sponsored song to get people to take the streets, another sponsored rap song to get people to distrust their government, and then. তো বাংলাদেশের মানুষ নেপাল বা ইউক্রেনের মতো নয়। বাংলাদেশের র্যাপার, অভিনেতা, কমেডিয়ান এরা কখনো পাত্তা পাবে না। বাংলাদেশের মানুষ অনেকটা নো ননসেন্স পার্টি টাইপের মানুষ। এখানে বৌদ্ধ ও জৈন ধর্মের মারাত্মক প্রভাব এখনো আছে। মানুষজন অনেক খটখটা। অভিনেতা, র্যাপার এদের খাওয়া নেই। আসিফ আকবর, ফারুকি, রিয়াজ, ফেরদৌস এরা কখনো মেইন স্ট্রিম হবে না। এর মধ্যে গত 1.5 বছর শিবির অথবা এনসিপির পোলাপানের মুতে আচার খেয়ে অনেকেই কোমর ভেঙেছেন, এখন সেখানে কি মালিশ করবেন সেটা খুঁজতেছেন। ফলে বাংলাদেশের মানুষ ভেবে চিন্তে আগাবে। বিশেষ করে রাজনীতির মতো সিরিয়াস ইস্যুতে মানুষ প্রাচীনপন্থী এবং খুব সাবধান। নেপালের সরকার এমনিতেই বেশি দিন টিকে না। 2008 সালে রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র হওয়ার পরে 17 বছরে 14টি সরকার পরিবর্তন হয়েছে, যার মধ্যে একটি সরকারও 5 বছরের পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি। সেখানে প্রতিষ্ঠিত পোড় খাওয়া রাজনৈতিক দল আছে কমপক্ষে 3টি, যাদের সবার ক্ষমতা এবং দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। ফলে বর্তমানে ডিজে সুদান গুরুং এর স্পন্সর করা অভ্যুত্থানের মাধ্যমে জেনজি একজন র্যাপারকে নির্বাচিত করলেও বেশি তেড়িমেড়ি করলে এদেরকেও ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।
তো বাংলাদেশের সাথে তুলনা করে অনেকেই বলছেন যে নেপালে গণ অভ্যুত্থানের শক্তিরা ক্ষমতায় এসছে, কিন্তু বাংলাদেশে আসেনি। আসলে বাংলাদেশেও গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল সেই দলগুলি ক্ষমতায় এসছে, এমনকি বিরোধী দলেও তারাই আছে। শুধু যারা জুলাই ব্যবসা করেছিল, নিজেদের গণ অভ্যুত্থানের একচেটিয়া ঠিকাদার ভেবেছিল, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে। নেপালে তারা একটা ভালো কাজ করেছে, ক্ষমতাচ্যুত দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়েছে, তাদের ভাগ্য জনগণের হাতে ছেড়ে দিয়েছে। দলকে নিষিদ্ধ না করে জনগণের হাতে ছেড়ে দিয়েছে, যার ফলে নেপালের ক্ষমতাচ্যুত দলকে জনগণ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ এই জায়গাটায় ভুল করেছে। মবের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে বাংলাদেশের জামাতে ইসলামী এবং অন্যান্য দল ফাঁকা মাঠে গোল দেবার চেষ্টা করেছিল। অবশ্য এতে শাপে বর হয়েছে তাদের জন্য, কারণ আওয়ামী লীগ ভোটে অংশ নিলে জামাতে ইসলামী হয়তো এত ভোট এবং আসন পেত না, এবং তারা বাংলাদেশের সংসদে প্রধান বিরোধী দল হতে পারত না। তো নেপালের গণভোটে কি হাঁ জিতেছে? আসলে নেপালে কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি, বরং একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো নেপালে গত সেপ্টেম্বরের ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পরে 6 মাসের মাথায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেটা বাংলাদেশেও কাম্য ছিল। নেপালে গণ অভ্যুত্থান থেকে শুরু করে তারা সংবিধান এবং দেশের সবকিছু পরিবর্তন করে ফেলতে চায়নি। কোনো সংস্কার, বিচারের রোডম্যাপ, ঐক্যমত্য কমিশন ছাড়াই তাদের নির্বাচন হয়ে গেছে। নেপাল বাংলাদেশ হতে চায়নি কেন? নেপালে ভারতীয় দূতাবাসে হামলা হয়নি, তাদের কোনো নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ছিল না। এত সব সেটব্যাকের মধ্যে তারা মাত্র 6 মাসের মধ্যে নির্বাচন করে ফেলল। বাংলাদেশে গণ অভ্যুত্থানকে বিপ্লব ঠাউরানো জেনজি অভ্যুত্থানের পরে কয়েকটা এনজিওর কাছে ক্ষমতা তুলে দিয়ে নেপথ্যে জামাতি সরকারকে ক্ষমতায় বসায়। এরপরে তারা বুঝতে পারছিল না দেশটাকে কি তুরস্ক, আফগানিস্তান না সৌদি আরব বানাবে। কিন্তু শেষ পর্যন্ত পূর্ব পরিচিত পাকিস্তানে গিয়ে থিতু হয়। সুদী ব্যবসায়ী, সুফি, প্রধান উপদেষ্টা ভারত বিরোধী উল্টাপাল্টা বক্তব্য দিতে শুরু করেন। অন্তর্বর্তী সরকার এবং তার মব গোষ্ঠী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং সেনা প্রধানকে নিয়ে কি করবে বুঝতে পারছিল না। যে সেনাবাহিনী সমর্থন না দিলে অভ্যুত্থান সফল হতো না, সেই সেনাবাহিনীকে তারা নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করেছিল। বাংলাদেশের সংবিধানের অধীনে ভুয়া রেফারেন্সের শপথ নিয়ে তারা সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল। 18 মাসে অন্তর্বর্তী সরকার দেশটাকে মবের মুল্লুক বানায়, হাদি তাণ্ডব আর গালিগালাজের নহর বইয়ে দেয়। তুলনা করলে নেপালের সাথে, সেখানে নির্বাচন তারা 6 মাসের মধ্যে করে ফেলেছে, এখন সরকার গঠন করবে। বাংলাদেশে প্রায় 2 বছর আগে রেজিম চেঞ্জ হলেও নেপালের মাত্র 2 সপ্তাহ আগে বাংলাদেশ সরকার গঠন করেছে। নেপাল দেরিতে শুরু করেও বাংলাদেশকে ধরে ফেলেছে। ওদের একটা নোবেল পুরস্কার পাওয়া লোক থাকলে বা জামাত শিবিরের রাজনীতি থাকলে তারা হয়তো পারতো না। নোবেল ক্ষমতায় আরো 5 বছর থাকতে চাইতো। নেপালে শিবির থাকলে তারা বিদেশি ষড়যন্ত্রে এনসিপি গঠন করত। এনসিপি মানে নেপাল কমিউনিস্ট পার্টি, যদিও সেখানে একটা কমিউনিস্ট পার্টি আছে। সেপ্টেম্বর সনদ বানাতো, তাদের বিপ্লব বা অভ্যুত্থান যেহেতু সেপ্টেম্বরে হয়েছে, এবং সেটা স্বাক্ষর করার দিন হয়তো ভারতে ঘুরতে যেত। তো এরকম কত কি হতে পারতো, কিন্তু নেপাল সেই পথে হাঁটে নাই, তারা বাংলাদেশ হতে চায়নি। থ্যাংক ইউ।